প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল অনুষ্ঠানে। আজকে আমরা নিউজ আওয়ার এক্সট্রার একটা বিশেষ পর্ব আপনাদের উপহার দিতে যাচ্ছি এবং সেখানে আপনারা আমাদের সেটটাও একটু অন্যরকম, তা দেখে বুঝবেন। আজকে শিরোনাম মিডিয়ার সংকট ও ডক্টর মাহফুজুর রহমান। শিরোনাম দেখে বুঝতে পারছেন যে আজকের অতিথি কে। আজকের অতিথি বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশনের অভিভাবক, এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। 1997 সালের 15ই জুলাই ডক্টর মাহফুজুর রহমানের হাত ধরে যাত্রা শুরু করেছিল এটিএন বাংলা, বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশনের প্রথম টেলিভিশন। আর এটিএন নিউজের বয়সও 14 বছর পেরিয়ে এখন 15 বছর চলছে। আমরা কদিন আগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলাম। কিন্তু ডক্টর মাহফুজুর রহমান যেই স্বপ্ন নিয়ে 1997 সালে স্যাটেলাইট টেলিভিশনের যাত্রা শুরু করেছিলেন, আজকে দিনে দাঁড়িয়ে আমরা যদি একটু উপলব্ধি করি যে এখন চ্যানেলের সংখ্যা অনএয়ারে আছে 39-40টি, লাইসেন্স তো আরও কয়েকটি আছে, কিন্তু সংখ্যা কোয়ান্টিটি এত বেড়ে গেছে, ফলে কোয়ালিটি রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে। যেমন তেমনি বাণিজ্যিকভাবে সফল হওয়াটাও কঠিন হয়ে যাচ্ছে, কারণ বিজ্ঞাপনের বাজার টেলিভিশনের সাথে পাল্লা দিয়ে বাড়েনি, বরং বিজ্ঞাপনের বাজার কখনো কখনো কমেছে, বিজ্ঞাপনের রেট কমেছে। তাছাড়া গণমাধ্যমের স্বাধীনতা, এই টেলিভিশন কতটা করতে পারবে কতটা করতে পারবে না সে নিয়েও নানা রকমের টানাপোড়েন আছে। ইদানিং ফেসবুক, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াতে যে মিডিয়ার একটা বড় অংশ চলে যাচ্ছে, সেটাও মূলধারার যে গণমাধ্যম স্যাটেলাইট টেলিভিশনের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এইসব প্রশ্ন নিয়ে আজকে আমরা ডক্টর মাহফুজুর রহমানের মুখোমুখি হব, যিনি স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশনের। আজকের যে এই সংকট থেকে আমরা কিভাবে উত্তরণ ঘটাতে পারি সেটা নিয়ে নিশ্চিত তার কিছু ভাবনা আছে। সব কিছু নিয়ে তার সাথে কথা বলবো। ডক্টর মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ আয়োজনে। আসসালামু আলাইকুম। আমি দর্শকদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং আপনাকে ধন্যবাদ জানাই আমাকে আজকে এখানে ডাকার জন্য। আপনি যে কথাগুলি বললেন সেটা তো আমি শুনলাম, তাতে যেটা মনে হচ্ছে আমার যে টেলিভিশন সংকট আপনি আরও আগে টেনে নিয়ে আসতেছেন, মানে যেটা দুদিন পরে হবে সেটা দুদিন আগেই আপনি। হ্যাঁ, আসলে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে সংকটটা ঘনীভূত হচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু টেলিভিশন সংখ্যা বাড়াতে আমি বলি না যে কোনো কিছু খারাপ হয়েছে, আরও বাড়ুক, কিন্তু যে অনুপাতে টেলিভিশন চ্যানেল বাড়লো সেই অনুপাতে কিন্তু আমরা মার্কেটে বিজ্ঞাপন বাড়েনি। আমাদের দেশের ছোট মার্কেট, এবং এই যে দেখেন এখন বন্যা হওয়াতে দেশের এক অংশ প্রায় বন্ধ, দোকান টোকান সবই বন্ধ। তো এতে হয় কি, যারা বিজ্ঞাপনদাতা তারা তাদের মালপত্র বিক্রি করতে পারে না, ব্যবসা খারাপ। তাছাড়া এখন সবচেয়ে বড় সংকট যেটা আমাদের সব চ্যানেলগুলিতে, সেটা হলো এই খেলাগুলির জন্য বিজ্ঞাপনদাতারা সব যে কোনো খেলার দিকে চলে যায়, সব খেলাতে দেয়, কিন্তু তারা এটা বুঝে না যে খেলা কিন্তু সবাই 100% পাবলিক দেখে তা না। মেয়েরা কিন্তু খেলা দেখতে ইন্টারেস্টেড না। কিছু মেয়েরা আছে, তারা সন্ধ্যার সময় কোনো একটা খবর দেখবে, খবর দেখার পর তারপরে তারা বসে যায় সিরিয়াল দেখার জন্য। এইটা হচ্ছে মেয়েদের রুটিন। এবং আপনি যদি টিআরপিতে দেখেন, যদি এটা ভাগ করে দেখা যেত টিআরপি, তাহলে দেখা যেত যে ছেলেদের থেকে মহিলা দর্শক বেশি টেলিভিশন। ছেলেরা অবশ্য নানা কাজে ব্যস্ত থাকে, ছেলেরা সারাদিন তো টেলিভিশন দেখা তাদের সৌভাগ্য হয় না, কারণ কিছু আছে, কিছু অনেকেই অফিসে টেলিভিশন রাখে, কিন্তু কাজের ফাঁকে কিন্তু সেটাও দেখা হয় না। এখন যে সংকটটাতে গণমাধ্যম বা টেলিভিশন মিডিয়া পড়েছে, সেই সংকটটাকে আপনি যখন শুরু করেছিলেন তখন এক ধরনের সংকট ছিল, তারপরে আবার আপনারা খুব ভালো সময় পার করেছেন, এখন আবার খারাপ সময় এসেছেন। তখন কি আপনি ভেবেছিলেন যে এরকম একটা দুঃসময় আসতে পারে মিডিয়ার জন্য? আমরা যখন শুরু করি 97 সালে, 15 জুলাই 97-তে যখন শুরু করি, তখন টেলিভিশনের আমাদের সমস্যা যেটা ছিল, দর্শক ছিল, দেখতো দর্শক, কিন্তু আমাদের জন্য যে সমস্যা ছিল সেখানে ছিল মাল্টিনেশনাল কোম্পানি কোনো আমাদের স্যাটেলাইট চ্যানেলের জন্য কোনো বিজ্ঞাপন বরাদ্দ ছিল না। তারা আর বেশি বড় কোম্পানি যেমন ইউনিলিভার বা অন্যান্য বড় কোম্পানি, তারা ওয়াচ করতেছিল যে সত্যিকারে কত দর্শক আসলে স্যাটেলাইট টিভি দেখা যায় কিনা। তখন আমরা এক পর্যায়ে প্রায় মরিয়া হয়ে গেলাম, কারণ টিভি চালানোর কিন্তু প্রতি মিনিটই খরচ। তো সুতরাং ব্যয়বহুল একটা জিনিস চালাতে হলে সেরকম যদি বিজ্ঞাপন না পাওয়া যায়, তাহলে টেলিভিশনটা টানা খুব মুশকিল হয়ে যায়। তা আমি যেটা আমার ছিল, যখন আমি এটিএন শুরু করি তখন আমার গার্মেন্টস ব্যবসার জমজমাট ছিল।
যে কারণে আমি গার্মেন্টসের যত আর্ন হতো সবগুলি আমি নিয়ে এসে আমার চ্যানেলে টেলিভিশনে বিনিয়োগ করতেন। 5 বছর পর্যন্ত আমাদের খুব দুরবস্থা ছিল, 5 বছর। কিন্তু 5 বছর পর তখন আমরা আস্তে আস্তে ব্রেক ইভেনে আসলাম হচ্ছে 5 বছর পর। তারপরে ব্রেক ইভেনের পরে বেশ ভালো চললো, তখন চ্যানেল সংখ্যা এত ছিল না। যখন 5 বছর পরে দেখা গেল যে 5-6টা বোধহয়, তখন 5-6টার বেশি হবে, পরে দিকে 13টা পর্যন্ত গেল। 13টা পর্যন্ত অনেক দিন ছিল। যখন এই পর্যায়ে যখন ছিলাম আমরা, তখন কিন্তু অবস্থা ভালো ছিল। হ্যাঁ, সংখ্যায় কম, বিজ্ঞাপনের হারও তখন অনেক বেশি ছিল। তখন এমনও হয়েছে যে আমরা নিউজে, এটিএন বাংলা নিউজে পার মিনিট তখন 60,000 টাকা করে আমরা নিতাম, এরকম রেট তখন ছিল। সেইটাই এখন কমতে কমতে অনেক নিচে নেমে, এবং বার্গেন এমন অবস্থা যে একটা থেকে আরেকটা টেলিভিশন বলতে আরো কমে নিয়ে নেয় আর কি। এখন যেটা হচ্ছে, টেলিভিশন যত বাড়তেছে, বিজ্ঞাপন দাতারা এটার একটা সুবিধা নিচ্ছে। তারা তুমি না দিলে আরেকজনের কাছে বিজ্ঞাপনের রেট তারা কমাইতে কমাতে এখন এমন পর্যায়ে নিয়ে আসছে যে আমাদের কিন্তু খুব মুশকিল হয়ে যাবে যে ভবিষ্যতে টেলিভিশন চালানো। কারণ এই সংকটটা এত বেশি হবে এটা আগে বোঝা যায়নি। তার মধ্যে যেটা আরো বড় সংকট যেটা হচ্ছে, যে এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাড চলে যাচ্ছে। বেশিরভাগ অ্যাড এখন সোশ্যাল মিডিয়ার তারা দিতে ইন্টারেস্টেড হচ্ছে, কারণ সোশ্যাল মিডিয়ার ভিউয়ার্স অনেক বেশি হয়। যে কোনো একটা প্রোগ্রাম হাতে মোবাইল থাকলে দেখা যায় কয়েক মিলিয়ন হয়ে যায়। তো এই ক্ষেত্রে যেটা আমাদের এখন যেটা আমাদের ভয়, যেটা যে এই হারে যদি অ্যাডগুলি সুইচ ওভার করে চলে যায় সোশ্যাল মিডিয়াতে, তাহলে কিন্তু আমরা মূলধারা টেলিভিশন আমরা চালাতে পারবো কিনা। আর যদি টেলিভিশনটাই যদি না চালাতে পারে, সোশ্যাল মিডিয়াতে আমরা ফিড দেবো কি করে, মানে কন্টেন্ট পাবো কোথায়? কন্টেন্ট তো আপনি যেটা বলছিলেন যে টেলিভিশন চালানোটা ভবিষ্যতে মুশকিল হয়ে যাবে বা সংকট, এই ক্ষেত্রে আপনার ব্যক্তিগত ভাবনা কি? মানে ধরেন আগামী 2 বছর, 5 বছর, 10 বছর পরে বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির কি অবস্থা হতে পারে? এটার মানে উত্তরণের সোশ্যাল মিডিয়ার যে যেটা হচ্ছে, যেটা ওখানে আমরা অনেক ভালো ভালো কন্টেন্ট যেটা আমাদের টেলিভিশনে দেখাই, সেটা আমরা যদি সোশ্যাল মিডিয়াতে দেই, তখন দেখা যায় সেগুলির ভিউয়ার্স হয় না। সোশ্যাল মিডিয়ার যে ভিউয়ার্সগুলি দেখা যায় যে কন্টেন্টগুলি, এগুলি খুব আজে বাজে কন্টেন্ট। এইরকম আজে বাজে কন্টেন্ট চলতে থাকলে আমাদের মানে সংস্কৃতির ভিতরেও একটা সংস্কৃতির একটা বড় সংকট অবক্ষয় হবে। আমাদের নেক্সট প্রজন্মের ছেলেমেয়েরা এই সংস্কৃতিটাকে অন্যভাবে গ্রহণ করবে। তাতে হবে কি, দেশে একটা মানে এই একটা আমাদের আগের থেকে যেটা চলে আসছে, আমরা বাংলা ভাষার যে সাংস্কৃতিক যে সমস্যা যেটা ছিল, ঐতিহ্য যেটা ছিল, আমার মনে হয় সেইটা অনেক হারিয়ে যাবে বা আস্তে আস্তে এটা মানে থাকবে কিনা আমার এটা সন্দেহ। সেটা নিয়ে একটা সংকট। কারণ যে দেখবেন আপনার, আমরা যেটা টেলিভিশনে যে জিনিসগুলি দেখাই, এখানে কিন্তু আমরা অকথ্য কিছু গালাগালি বা এগুলি আমরা কোনোদিনই দেখাই না। মানে সাংবাদিকতার একটা মান রক্ষা করা, আমরা তেমন কিছু দেখাই না যেটা সমাজের জন্য ক্ষতিকারক হতে পারে, এরকম কিছু আমরা দেখি না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখেন তারা যা ইচ্ছা তাই করা যায়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, তারা এমন চাটুকদার কিছু হেডিং দিয়ে দেয়, সেই হেডিং হেডিং দেখেই লোকে পাগল হয়ে যায়, না জানে কি ভিতরে আছে। কিন্তু ভিতরে যখন তার কিচ্ছু নাই, মানে একটা ভোকাস মার্কা হেডিং দিয়ে তারা জনপ্রিয়তা, মানে কি করলেন ডক্টর মাহফুজুর রহমান, এটা দিলেও মিলিয়ন ভিউ হয়ে যাবে, কিন্তু ভিতরে কিছুই নাই। তো এই জিনিসটা আর সমস্যা হয়ে দাঁড়াইছে এখন। আর বিজ্ঞাপনের সমস্যা তো দিন দিন, বিজ্ঞাপনের সমস্যাটা শুনবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে আসবো শিগগিরই। আমরা কথা বলছিলাম বাংলাদেশের মিডিয়ার চলমান সংকট এবং তার মানে কিভাবে এই সংকট থেকে উত্তরণ ঘটানো যায় তা নিয়ে। আমাদের সাথে আছেন ডক্টর মাহফুজুর রহমান। ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, ফিরলাম আলোচনায়। কথা বলছিলাম মিডিয়ার সংকট নিয়ে। আমাদের সাথে আছেন ডক্টর মাহফুজুর রহমান, বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশনের অভিভাবক। আপনি বিজ্ঞাপনের কথা বলছিলেন। বিজ্ঞাপন আপনারা যখন শুরু করছিলেন 1997 সালে, তারপরে প্রথমে 1টা 2টা, তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে 5-6টা থেকে 13টা পর্যন্ত এসে অনেক দিন ছিল। তখন পর্যন্ত কিন্তু সবগুলো ভালোভাবেই ছিল। তারপরে যখন সংখ্যাটা বাড়তে বাড়তে একদম 39-40-এ চলে গেল, এখন কিন্তু বিজ্ঞাপন আসলে সত্যি সত্যি সংকট। এবং আমরা দেখছি যে বিজ্ঞাপনদাতারা কখনো কখনো আগে
মানে বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দেওয়ার জন্য টেলিভিশন স্ট্যান্ডের পেছনে ঘুরতো, এখন হয়েছে উল্টা, এবং তারা নানা রকমের নির্দেশনা দেয়, এটা করতে হবে সেটা করতে হবে নানা রকমের। ফলে এই সংকটটা বিজ্ঞাপনদাতাদের উপর অনেকটা টেলিভিশন নির্ভর হয়ে গেছে, তাদের চাওয়া মতো অনেক কিছু করতে হয়। এইটা থেকে এই চক্র থেকে বেরোনোর উপায় কি? আমরা যখন শুরু করি 90 দশকে শুরু করি, 90 দশকের পরে যখন 2000 সাল শুরু হলো যখন, তখন কিন্তু এই বিজ্ঞাপনের এই সংকটটা ছিল না। তখন কিন্তু আমরাই বিজ্ঞাপনদাতাদেরকে ডিকটেট করতাম, আমরা বলতাম যে ভাই এটা পারবো সেটা পারবো না, এখানে দিতে হবে। আমরা ফুল বিজ্ঞাপনে তখন একটা ছিল কি যে আমরা 5 মিনিট ধরে রাখতাম প্রতি প্রোগ্রামে, 5 মিনিট বিজ্ঞাপন দেখাবো, এর বেশি হবে না, এর বেশি দেখাবো না। এটা কিন্তু আমরা খুব কন্ট্রোল করতাম এই জিনিসটা। কারণ এই এমনিতে বলা হয় যে আগে মানে নাটকের ফাঁকে ফাঁকে বিজ্ঞাপন দেখানো, এখন বলে বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে নাটক দেখায়। এখন তো অবস্থা উল্টে গেছে যে এখন এত বিজ্ঞাপন দেখাইতে হয়, কারণ বিজ্ঞাপনের মান রেট এত কমে গেছে, যে কারণে আমাদের ওই একটা অনেক বেশি বিজ্ঞাপন চালিয়েও টাকা পাওয়া যায়। আমাদের সার্টেন একটা প্রোগ্রাম যখন আমরা তৈরি করি, সেই প্রোগ্রাম কস্টটা উঠাইতে হলে দেখা যাচ্ছে যে এখন মানে যা নাটকের কন্টেন্ট বা প্রোগ্রামের কন্টেন্টের থেকে 2 গুণ বিজ্ঞাপনের বেশি হয়েছে। তো এই জিনিসটা এখন চলে আসছে। তাতে হচ্ছে কি যে বিজ্ঞাপন যারা দর্শক যারা, এরা কিন্তু বিরক্ত হয়। কিন্তু এই জিনিসটা আমি বিজ্ঞাপনদাতাদেরকে বোঝাতে পারতেছি না যে বেশি বিজ্ঞাপন দিলেই যে দর্শক দেখবে তা না। কারণ কম বিজ্ঞাপন ভালো রেটের দর্শকের হাতে রিমোট থাকে। যখন দর্শক দেখে যে তাকে 5 মিনিট ওয়েট করতে হবে এই নাটকের পরের প্রোগ্রামটা দেখার জন্য বা খবরটা দেখার জন্য, তখন দর্শক বসে থাকে না, তখন রিমোট দিয়ে পরে চ্যানেলে যায়। এখন একটা মজার জিনিস দেখবেন যে যখন আমি বা আপনার চ্যানেল যখন রিমোট দিয়ে চেঞ্জ করবেন, দেখা যাচ্ছে সবগুলি চ্যানেলে বিজ্ঞাপন চলতেছে। এটাও হয় কখনো কখনো, জি, মানে যাচ্ছি সবগুলোতে বিজ্ঞাপন চলতেছে। মানে বিজ্ঞাপনের হার এত বেশি বেড়ে গেছে যে লোকে তখন খুঁজে পায় না যে কী করে। তখন অনেক সময় দেখা যায় যে বিজ্ঞাপনের অত্যাচারে তারা অন্য চ্যানেলে চলে যায়, ইন্ডিয়ান চ্যানেলগুলিতে চলে যায় বা বিদেশি চ্যানেল, সোশ্যাল মিডিয়াতে চলে যায়, কারণ এত বিজ্ঞাপন দেখার মতন ধৈর্য থাকে না। এখন কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতেও আসতেছে। সোশ্যাল মিডিয়াতে প্রতিটা অনেক বিজ্ঞাপন থাকে, এখন দেখা যাচ্ছে অনেক বিজ্ঞাপন আসতেছে। তো এটাও একটা সোশ্যাল মিডিয়াও 2 দিন পরে এই সংকট ভোগান্তিতে হবে। তো যাই হোক, স্যার এই সংকট থেকে উত্তরণের উপায় কি? আমরা কিভাবে এখন এই সংকট থেকে উত্তরণের একমাত্র পন্থা হচ্ছে যে আমাদের পে চ্যানেল করতে হবে। পৃথিবীর সব দেশেই সব জায়গায় কিন্তু পে চ্যানেল, সব জায়গায়। মানে আমাদের কন্টেন্ট বিক্রি করছে যারা, মানে কেবল অপারেটররা, তারা তাদের টাকা নিচ্ছে, কিন্তু আমরা কিন্তু কোনো টাকা পাচ্ছি না। আমরা হচ্ছে প্রোগ্রাম প্রডিউসার, আমরা প্রডিউস করতেছি, আমরা তৈরি করতেছি, আমাদের জিনিসটা ডিস্ট্রিবিউট করতেছে কেবল অপারেটর, পয়সা কেবল অপারেটর নিচ্ছে, কেবল অপারেটর আমাদেরকে 1 পয়সা দেয় না। তো এই যদি চলতে থাকে তাহলে কেবল অপারেটরই লাভবান হবে। আমরা যারা প্রোগ্রাম প্রডিউস করতেছি, তাহলে আমরা কোত্থেকে এই প্রোগ্রামগুলি প্রডিউস করবো? আমাদের প্রোগ্রাম প্রডিউস করতে গেলে তো ফান্ড দরকার। আর এই টিভি এমন একটা ব্যবসা, এর প্রতি ঘন্টায় যে পয়সা খরচা হয়, এই পয়সা অন্য ব্যবসা থেকে নিয়ে এসে আপনার দেওয়াটাও মানে সম্ভব মুশকিল হয়, কারণ এত খরচা। যেমন প্রতি প্রোগ্রামে যদি ধরি মিনিমাম ওই আপনার ধরতে হবে স্যাটেলাইট ভাড়া, অন্যান্য খরচা, লোকজনের বেতন, সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে আমার প্রতি ঘন্টায় 1 লাখ টাকা খরচা হচ্ছে। কিন্তু বিজ্ঞাপনের রেট যে হারে কমে গেছে, আর যে হারে, তাতে দেখা যাচ্ছে যে অর্ধেক বিজ্ঞাপন দিয়েও ওই টাকা উঠাতে গেলে আমার 20 মিনিট বিজ্ঞাপনই চালাইতে হবে। তাহলে তো মানুষ এটা দেখবে না। 20 মিনিট, একটা আধা ঘন্টার প্রোগ্রামে যদি এত বিজ্ঞাপন চলে, তাহলে আমি প্রোগ্রাম দেখাবো কি? প্রোগ্রাম তো দেখাবার কিছু থাকে না। স্যার, আপনি অনেকদিন ধরে পে চ্যানেলের ধারণাটি বলছিলেন। পে চ্যানেলের ধারণাটা একটু ছোট্ট করে যদি একটু সাধারণ দর্শকদের জন্য বলেন যে কিভাবে আমরা এই যে মানে কেবল অপারেটরদের আয় থেকে আমরা লাভবান হতে পারি কিভাবে? মানে পে চ্যানেল, যেটা আমি একটা দিক ঠিক করছিলাম যে পে চ্যানেল করতে হবে, এটা করতে হবে কোনো একটা বড় কোনো সংস্থার আন্ডারে। সেই সংস্থা, সেটা প্রাইভেট হতে পারে, গভর্নমেন্টও হতে পারে। তো আগের মন্ত্রী মহোদয় হাসান মাহমুদ সাহেবের সঙ্গে আমি বেশ কয়েকবার কথা বলছিলাম, তো ওনাকে আমি জিনিসটা বোঝাবার চেষ্টা করছিলাম। উনি একটা জিনিস ধরেছিলেন, যেটা উনি তখন বলতেন যে না, এটা বিটিভি করবে। বিটিভি এরকম একটা জিনিস করার মতন তাদেরকে সক্ষমতা নাই, ক্যাপাবল না। কী কারণে? এই জিনিসটা করতে গেলে একটা বিশাল একটা সেট আপ লাগবে, অনেক টাকা বাজেট লাগবে। আপনার এই পে চ্যানেল স্টার্ট করতে গেলে শুরুতেই 5 থেকে 6 হাজার কোটি টাকা লাগবে। এই টাকার সংস্থান কে করবে? বিটিভি
দেওয়ার মতো ক্ষমতা নাই। আর এটা যদি প্রাইভেট লেভেলও করতে হয় কোনো একার পক্ষে কোনো সম্ভব না, এটা সবাই মিলেই করতে হবে। এটা করতে হবে 10-15-20 জন মিলে একটা কনসোর্টিয়াম তৈরি করে এই জিনিসটা করতে হবে। স্যার আপনাদের মালিকদের একটা সংগঠন আছে অ্যাটকো, তারা কি এই উদ্যোগটা নিতে পারে? আমি খুব দুঃখের সহিত বলতে হয় যে আমিও অ্যাটকোর মেম্বার, তো ওখানে যারা মানে হেড মানে আছেন যেমন প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক, ভাইস প্রেসিডেন্টরা, এদের আমি কোনো একটা ইন্টারেস্ট দেখি না। কারণ বেশিরভাগ চ্যানেলই এখন যেটা দেখা যায় যারা চ্যানেলের মালিক তারা প্রত্যেকে বড় বড় কোম্পানির মালিক, যে কারণে তারা ইন্টারেস্ট শো করে না এই কারণে যে তাদের চ্যানেল তাদের নিজেদের অ্যাড দিয়েই চলতে পারে। কিন্তু আমরা যারা এই শুধু চ্যানেলের উপর নির্ভরশীল, যেমন আমার আগে গার্মেন্টস ব্যবসা ছিল, তো আমি এই মিডিয়া করার পরে আমার গার্মেন্টসগুলিও বেহাত হয়ে গেছে। কারণ এখন মিডিয়া চালানোর পর আর গার্মেন্টস দেখার হতো না, সে কারণে আমি ম্যাক্সিমাম আমার ফ্যাক্টরি ম্যাক্সিমাম বিক্রি করে দিছি। এখন যেগুলি যে দুটো আছে সেগুলি ভাড়া দিয়ে দিছি, কারণ সম্ভব না, কারণ গার্মেন্টস একটা 24 আওয়ার্স জব, এবং টিভিও কিন্তু এটাও মানে কারণ এটা 24 আওয়ার্স ওয়াচ করতে হয়। কখন কী হলো, একটু সামান্য ভুলের জন্য অনেক ক্ষতি হয়ে যেতে পারে। একটা সামান্য ভুলের জন্য আমাদের দর্শক বা জনগণের মধ্যে নানা রকম ক্ষতি হতে, উচ্ছৃঙ্খলতা বাড়তে পারে। যেমন আছে কিছু আছে যে যেখানে আন্দোলন হচ্ছে, আন্দোলনের মাঝে যদি আমরা একটু এই লাইভ দেখাই বা কিছু করি, তখন দেখা যায় ওই যে আগুনে বাতাস দেওয়ার মতন, উস্কানি দেওয়ার মতো একটা উস্কানি দেওয়ার মতন হয়। তো এই সব জিনিস লক্ষ্য করতে হয়। এবং তাছাড়া সব সময় যে জিনিসটা খেয়াল করতে হয় নিউজের বেলায় মেনলি, যে কোনো একটা নিউজ যে কারো একটা বড় ক্ষতি হোক, এটা কিন্তু আমাদের কাম্য না। আমরা চাবো না যে আমাদের সামান্য একটা, বিশেষ করে দেশের ক্ষতি হয় এমন কিছু করার, দেশের এবং মানে আমাদের বিভিন্ন কোম্পানিরও বলি যে তাদের কোনো ক্ষতি হোক, এরকম নিউজ আমরা চাই না যে চলুক। কারণ আপনার দেশে তবে স্যার নিউজ যদি সত্যি হয়, কার ক্ষতি কার লাভ এটা তো আমরা আসলে দেখার কথা না। সেটা তো হচ্ছে নিউজটা সত্যি কিনা সেটা আপনার চ্যানেলের স্বার্থে বলতেছেন। জি স্যার। কিন্তু আপনার কতগুলা ক্ষেত্রে দেখেন, আমি বলি যে আগে মাঝখানে গার্মেন্টসের একটা মানে আনরেস্ট দেখা দিছিল, সেটা তো বৃহত্তর স্বার্থে দেশের আনরেস্ট দেখা দিছিল, যে প্রতিদিন কোনো ব্যক্তির স্বার্থ দেখার কথা না, বিভিন্ন জায়গায় ভাঙচুর, আগুন লাগানো যে হতো। তখন কি হতো যে আপনারা যখন এই ক্যামেরা নিয়ে লাইভ দেখানো শুরু করেন, তখন তাদের উৎসাহ আরও বেশি বেড়ে যেত। তখন দেখা যাচ্ছে সাভারের একটা গন্ডগোল, একটা সার্টেন একটা ফ্যাক্টরিতে হয়তো আরেক জায়গায় ছড়িয়ে পড়বে, সার্টেন একটা ফ্যাক্টরিতে বেতন নিয়ে হয়তো কোনো গ্যাঞ্জাম একটা ফ্যাক্টরিতে, ওইখানের একটা দেখাতে যে দেখা যাচ্ছে গোটা বাংলাদেশে এই জিনিসটা ছড়ায় যাচ্ছে। তো এই জিনিসগুলি আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা টেলিভিশন লাইসেন্স পাইছি বলে আমরা এই না যে আমরা এমন কিছু দেখাবো, দেশের সেই দায়িত্বশীলতাটা বজায় রেখে আমরা সাংবাদিকতাটা করতে চাই। এখন এই জিনিসগুলি যদি করতে হয়, আমাদের যদি এই জিনিস লক্ষ্য করতে হয়, তাহলে আমাদেরকে যারা আমরা টেলিভিশনের যারা মেইন পোস্টে যারা আছি, তাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে 24 ঘন্টা। বিশেষ করে নিউজ চ্যানেলের বেলায় তো আরও বেশি দায়িত্বশীলতাটা আরও বেশি। আমাদের প্রোগ্রামের বেলায় হয়তো ততটা না, প্রোগ্রামের বেলায় নাটক সিনেমা এটা তো রেকর্ডেড থাকে, এটা আগে থেকে সিনেমাতে আগে থেকে সেন্সার হওয়া, নাটক আমরা দেখেই করি। তো এই প্রোগ্রাম চ্যানেল নিউজের ক্ষেত্রে যারা যেটা লাইভ থাকে সেখানে বেশি সতর্ক থাকা, নিউজের বেলায় বিশেষ করে 24 আওয়ার্স নিউজের বেলায় এটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার আমরা আরেকটা বিরতিতে যাব, বিরতির পর আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন। মিডিয়ার সংকট নিয়ে কথা বলছি, সাথে আছেন ডক্টর মাহফুজুর রহমান। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম দেশের চলমান মিডিয়ার সংকট নিয়ে। ডক্টর মাহফুজুর রহমান, আপনি যেমনটি বলছিলেন যে আমরা আলোচনা করছিলাম যে একটা সংকট আছে, কিন্তু সংকট থাকার পরে আমরা দেখছি যে টেলিভিশনের সংখ্যা বাড়ছে। এখন আপনি যেটা বলছেন যে বিভিন্ন বড় বড় ব্যবসায়ী গ্রুপগুলো মিডিয়াতে আসছে, এটা ভালো, কিন্তু তারা ইনভেস্ট করার কারণে ধরেন মিডিয়া বড় হচ্ছে। কিন্তু কখনো কখনো এমন হয় যে তারা নিজেদের ব্যবসায়িক স্বার্থে টেলিভিশন চালাচ্ছে, সেক্ষেত্রে লাভ লসটা অন্য অনেকের কাছে হয়তো গুরুত্বপূর্ণ, আপনার কাছে যতটা গুরুত্বপূর্ণ। আপনি গার্মেন্টস ব্যবসা ছেড়ে মিডিয়াতে এসেছেন, আবার অনেকে মিডিয়া দিয়ে তার অন্য ব্যবসার স্বার্থ রক্ষা করছে। সেইভাবেও কি কখনো কখনো এই লস পুষিয়ে বা তারা এই মিডিয়াকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে, এমন ঘটনা ঘটে? হ্যাঁ, অনেক চ্যানেল আছে যে চ্যানেলের মালিকরা অনেক
ধনী পয়সা নানা রকমের ব্যবসা, নানা রকম ব্যবসা, তাদের ব্যবসা। কিন্তু আমরা যারা শুধু টেলিভিশনের উপর নির্ভরশীল, যারা আগে ছিলাম, তাদের জন্য সংকটটা বেশি গভীর। আমি যখন টেলিভিশন আমার যখন এটিএন বাংলা লাভে চলে আসলো, তখন আমি দেখলাম যে অন্যান্য ব্যবসা না করলেও চলে, এরকম ভাবছিলাম যে এখান থেকেই হয়তো আমাদের তখন এই আমার মাদার কনসার্নকে বন্ধ করে সিস্টার কনসার্নকে মাদার কনসার্ন বানায় ফেললাম। এখন টিভিতে কিন্তু সবাই কিন্তু স্যার মূলটা ঠিক রেখে করে, যাতে মূলটাকে রক্ষা করার জন্য করে। টিভিটা হয়ে গেছে আমার জন্য এখন মাদার কনসার্ন, হ্যাঁ, অ্যান্ড সিস্টার কনসার্ন যেগুলি আছে সেগুলি মানে সেরকম দাঁড়াতে পারতেছে না। তো কিন্তু কিছু কিছু কোম্পানি আছে যারা তাদের মাদার কনসার্নগুলি বিশাল বিশাল, তাদের ওখান থেকে তারা কোটি কোটি টাকা আয় করতেছে, তাদের জন্য টিভি একটা চালানো কঠিন কোনো ব্যাপার না। কিন্তু তারপরেও দেখা গেছে যে কিছু কিছু চ্যানেলের মালিকরা বড় কোম্পানি থাকা সত্ত্বেও তারা কিন্তু ওই দেখা যায় যে তার বেতন দেয় না বা কেউ করে না। তার জিজ্ঞেস করলে বলে কেন, যে টেলিভিশন লস, হ্যাঁ এটা লসে রান করতেছে, আমরা অন্য খাত থেকে টাকা নিয়ে এসে, কারণ এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। এই টেলিভিশন দিয়ে কিন্তু তার অন্য ব্যবসায় লাভ করতে, তারা যেটা করতেছে যে এই টেলিভিশন থেকে তারা অন্য ব্যবসায় লাভ করতেছে, কিন্তু ওই লাভের টাকা কিন্তু আবার টেলিভিশনে দিতে চাচ্ছে না, কারণ তারা এটা মনে করে যে তাদের কোনো প্রতিষ্ঠান লসে রান করুক সেটা তারা চায় না, যে সব প্রতিষ্ঠান নিজের পায়ে দাঁড়ায়। কিন্তু এখন টেলিভিশনের বেলায় যেটা হয়েছে, এত বেশি সংখ্যা দাঁড়ায় গেছে যে নিজের পায়ে দাঁড়ানো আর যাচ্ছে না, এখন পা ভাড়া করতে হবে, বুঝছিলেন না, অন্যের পায়ের উপর ভাড়া করে দাঁড়াইতে হবে, কারণ এখন এই পর্যায়ে আমরা চলে আসছি। তো এতে যেটা আমি বলতে যে বলা হলো না আমার, যে এতে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে পে চ্যানেল। আপনার ইন্ডিয়ার চ্যানেলগুলি দেখেন, ম্যাক্সিমাম চ্যানেলগুলি কিন্তু পে চ্যানেল। ইন্ডিয়ায়, ইংল্যান্ডেরও কথা বলেন, আমেরিকার কথা বলেন, অনেক চ্যানেলই পে চ্যানেল, সবই CNN বলেন, BBC বলেন, এগুলি সব পে চ্যানেল। হ্যাঁ, তারা বিজ্ঞাপন কি আসলো তাদের এটা নিয়ে মাথা ব্যথা নেই, কারণ তারা তো একটা বিশাল একটা মোটা অংশ দর্শকদের কাছ থেকে পায়। তা আমাদের দেশে যদি আমরা এই জিনিসটা ইমিডিয়েট এটা না করতে পারি, তাহলে হয়তো দেখা যাবে যে অনেক টেলিভিশন ঝরে যাবে, মানে টেলিভিশনের অস্তিত্ব থাকবে, কারণ কতদিন না। কিন্তু স্যার, যারা নাকি অন্য ব্যবসা টিকিয়ে রাখার জন্য মিডিয়া করেছে, তারা হয়তো ঝরে যাবে না, তারা হয়তো লস দিয়ে হলো রান করে, সেরকম খুব কম আছে। তারপরও যেটা ব্যবসায়ীদের মেন্টালিটি যে তারা কোনো একটা প্রতিষ্ঠান করে সেখান থেকে লস করতে চায় না, আলাদা আলাদাভাবে লাভ করতে চায়, আলাদা প্রত্যেকটার আলাদা আলাদাভাবে লাভ থাকে। দেখেন গিয়ে যে বড় বড় যে কটা কোম্পানির মালিকরা যাদের টেলিভিশন আছে, তারা কিন্তু ওই আমার এমন কতগুলো নাম বলবো না, কতগুলো টেলিভিশন আছে যার মালিকরা এত বড় লোক যে তাদের এই টেলিভিশন কিছুই না, কিছু না, তারপরেও হয়তো দেখা যাচ্ছে বেতন দিচ্ছে না, বলে কি যে তোমরা নিজে কামাই নিজে করো, যে পলিসি। তো এইখান থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আমরা যদি পে চ্যানেল করি, কারণ পে চ্যানেল করলে এখন বাংলাদেশের প্রায় 5 কোটি দর্শক, মানে স্যাটেলাইট গ্রাহক 5 কোটি ঘরে এই কেবল অপারেটরদের কানেকশন। তো 5 কোটি একটা বিশাল সংখ্যা আমাদের মতন একটা দেশে। 5 কোটি থেকে আমরা যদি প্রতিটা চ্যানেলকে যদি 1 টাকা করে দেয় প্রতিটা চ্যানেলকে, তাহলে সেখানে আমরা 5 কোটি টাকা পাই। 5 কোটি টাকা পাইলে মোটামুটি সব 5 কোটি টাকা পাইলে আমার বিজ্ঞাপনের দরকার নেই, বিজ্ঞাপন ছাড়াই চালাতে পারবো, আমরা বিজ্ঞাপন ছাড়া একদম ক্লিন ফিড আমরা দেখাতে পারবো। তখন হবে কি, আমার নাটকের ডিউরেশন বেড়ে যাবে, খবরের ডিউরেশন বেড়ে যাবে, কোয়ালিটি বাড়বে, কারণ একটা চ্যানেল 5 কোটি টাকা হলে সাফিসিয়েন্ট 5 কোটি টাকা দিয়ে তারা খুব আরামে টেলিভিশন। তো এই জিনিসটা আমরা বোঝাবার চেষ্টা করতেছি, কিন্তু এই জিনিসটা এখানে কিন্তু কেবল অপারেটরের কোনো লস নাই। তাছাড়া সরকার একটা বিশাল ভ্যাট ট্যাক্স এখান থেকে পাবে এবং এখন বর্তমানে এটার থেকে বঞ্চিত আমার মনে হয় না কেউ। এই টেলিভিশনের যারা ডিস্ট্রিবিউটর যারা আছে তারা কেউ এরকম ভ্যাট বা ট্যাক্স দেয় বলে আমার মনে হয়। সেক্ষেত্রে সরকার আরো নজরদারি, সরকার যদি এই জিনিসটাকে তাদের আন্ডারে নিয়ে আসতে পারে, তাহলে দেখা যাবে সরকার এই খাত থেকে অনেক টাকা, মাসে 100 কোটি টাকা সরকারের রেভিনিউ আর্ন হবে এখান থেকে। জি স্যার, আরেকটা জিনিস, এই গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলা হয় যে অনেকেই বলেন যে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নাই, আমরা যা বলা উচিত বলতে চাই সেটা বলতে পারি না। আবার এই কথাটা উল্টাভাবে বলা হয়, যেহেতু আপনি গণমাধ্যমের একজন মালিক এবং অভিভাবক, সেই কারণে বলা হয় যে গণমাধ্যমের স্বাধীনতা ততটাই যতটা মালিকের স্বাধীনতা, মালিক যতটা চান। মানে আপনি বা
অন্য চ্যানেলে যারা মালিক আছে তাদের ইচ্ছাতে আসলে অনেক কিছু করতে হয়, সেক্ষেত্রে আপনি নিজে কতটা স্বাধীন আপনার জায়গায়? আমি আমার তো চ্যানেলের বয়স প্রায় 27 বছর হয়ে গেল, আমরা 28 বছর এটিএন বাংলা 15তে 28 বছর পা দিব। এই 28 বছরে ধরতে গেলে আমি সেরকম কোনো সমস্যা আমি পড়ছি বলে আমার জানা নেই। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সরকার সেটা তো থাকবে, সরকার কিছু কন্ট্রোল করার চেষ্টা করে। যখন দেখতেছে দেশের অতি অরাজকতার সৃষ্টি হয়ে যাচ্ছে, তখন সরকার হস্তক্ষেপ করে। যেমন আপনার খেয়াল আছে শাপলা চত্বরে যে লাইভ, সেটা তো দেশের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ। তখন দেখছেন যে লাইভ টেলিকাস্টের জন্য হচ্ছিল, তখন তাদের উৎসাহ কত বেড়ে গেল। মানে তারা ওইখানেই বসে, শাপলা চত্বরে বসে সরকার গঠন করে ফেললো। কে প্রাইম মিনিস্টার হবে, কে কি হবে গঠন। তো এইটা যদি তত উস্কানিমূলক হতো না, যদি সেই সময় চ্যানেলগুলো যদি লাইভ টেলিকাস্ট না করতো। আমরা লাইভ টেলিকাস্ট, তারপরে দেখেন এই লাইভ টেলিকাস্টের জন্য কত ক্ষতি হয়েছে। আপনার বায়তুল মোকাররম থেকে শুরু করে শাপলা চত্বর পর্যন্ত গাছ ভাঙ্গা, এটা ওটা, ইভেন বায়তুল মোকাররমের দোকানগুলির থেকে বইপত্র ফালাই দিয়ে কোরআন শরীফ পর্যন্ত আগুনে পুরানো হয়েছে, এরকমও ঘটনা দেখা গেছে। এগুলি ফুটেজ এখনও আমাদের কাছে আছে এইসবের। তো এই জিনিসগুলি যেটা হয় যে আমরা, এটা আমাদের মালিকদের এই জিনিসটা কন্ট্রোল করা উচিত। মালিকদের যদি সেন্স থাকে, দেশভক্তি যদি থাকে, আমি বলবো যদি প্রতিটা মালিকের যদি দেশভক্তি থাকে, তাহলে তারা এটা তার চ্যানেলে কোনোদিনই করতে দিবে না। আমার চ্যানেলে টিআরপি উঠাবো বলে আমি যা ইচ্ছা তাই দেখাবো, যা ইচ্ছা তাই করাটা স্বাধীনতা না, দায়িত্বশীলতার সাথে কাজটা করতে হবে। এখন আমাদের কিছু কিছু চ্যানেল আছে, তারা দিন দিন হু হু করে পপুলার হচ্ছে। পপুলারের কারণ হচ্ছে তারা এত ফলস, এত মিথ্যা খবর দিয়ে পপুলার হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু এটা সেখানে সাংবাদিকতা থাকে না। এখানে সাংবাদিকতা থাকে না। আপনি একটা ফলস খবর দিয়ে আপনি পপুলার হতে পারেন, জনগণকে বিভ্রান্তি করতে পারেন, জনগণকে চ্যানেল দেখাতে বাধ্য করতে পারেন কতক্ষণ, কিন্তু এটা কি দেশের জন্য কল্যাণকর? আরেকটা জিনিস স্যার, এই যে সরকারের কখনো কখনো, যেরকম রাষ্ট্রীয় স্বার্থে আপনি বলেন যে নিয়ন্ত্রণের হয়তো চেষ্টা, কিন্তু সরকারের বাইরেও কি কখনো বিজ্ঞাপনদাতা বা অন্য কোনো মহল থেকে কি আপনারা চাপের মুখে পড়েন? যেমন বিজ্ঞাপনদাতার কারণে আমি এই নিউজটা দেখাতে পারবো বা এই নিউজটা দেখাতে পারবো না, এমন অবস্থা কি কখনো কখনো তৈরি হয়? এটা খুব কম। মাঝে মধ্যে যেটা হয় যে বড় বড় মাল্টিনেশনাল কোম্পানিগুলি যেটা আছে, তাদের কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় যে একটা অ্যাড, অন্য কোম্পানির একটা অ্যাডে তাদের প্রোডাক্টস হচ্ছে না, বিক্রি হচ্ছে না, সেই ক্ষেত্রে তারা আমাদেরকে রিকোয়েস্ট করে, বলে ভাই এটা আপনারা করেন না, দেখায়েন না, বা এই জাতীয় খবর আপনারা দিয়েন না। এটা যেমন আপনাদের খেয়াল আছে কি না, বেশ অনেক দিন আগে যমুনা গ্রুপের একটা কসমেটিক্স কোম্পানি ছিল অ্যারোমেটিক, হঠাৎ করে অ্যারোমেটিক ডিক্লেয়ার দিল হালাল সাবান। হ্যাঁ, হালাল সাবান দিয়ে তারা উঠলো পথে। তাদের সাবান চলতো না, হালাল সাবান বলাতে সাবান একবারে হু হু বিক্রি শুরু করলো। এইখানে কী হলো, ইউনিলিভারের লাক্স সেল তখন কমে গেল। তখন তারা আমাকে রিকোয়েস্ট করলো যে ভাই, তখন আমি বললাম যে দেখেন, তারা তো পয়সা দিয়ে অ্যাড দিচ্ছে আমাদের, তাদেরটাও অ্যাড, আপনাদেরটাও অ্যাড, পয়সা দিয়ে অ্যাড দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কিছু করতে পারবো না, কিন্তু তাদেরকে কন্ট্রোল করতে হলে আপনাকেও সেরকম কোনো পদ্ধতি বাইর করতে হবে। তখন তারা বললো যে তাহলে আপনারা আমাদেরকে একটু বাঁচান, কী করে করা যায়। তখন আমি যে জিনিসটা করছিলাম, তখন আমাদের ইসলামী প্রোগ্রাম ছিল খুব পপুলার, আমাদের এটিএন বাংলার ইসলামী প্রোগ্রাম ছিল খুব। আমি ইসলামী প্রোগ্রামে হুজুরদেরকে দিয়ে একটা বয়ান বললাম যে এটার দেখেন সত্যতা কী হতে পারে। তখন আমাদের বড় বড় হুজুররা যে বয়ান দিল, তাতে বলল যে মানুষের শরীরে যখন কোনো হারাম কিছু আসে, এটা পানি দিয়ে ধুয়ে দিলে এটা হালাল হয়ে যায়। ফলে আলাদা করে যদি ঠিক আছে, যদি প্রশ্ন যদি আসে যে বিদেশি সাবানগুলি শুয়োরের চর্বি দিয়ে করা, তা সেটা তো যখন আমরা গায়ে মাখতেছি, মাখার পর পানি দিয়ে যখন ধুচ্ছি, তখন তো সবই পরিষ্কার, অজুর করার মতন। অজু কি হচ্ছে, অজু দেখেন আমরা হাঁটে যাচ্ছি, পায়ের মধ্যে ময়লা লাগলে পায়ে ধরে ফেললাম, আমার অজু হয়ে আমি পবিত্র হয়ে গেলাম। তখন এটা বোঝানোর পরে তখন পাবলিক এটা বুঝলো। এইভাবে কখনো কখনো এইটা আমাদের আসে, চাপ আসে, এটা আমরা করে থাকি যে খামাখা একটা কোম্পানির কেন ক্ষতি করতে যাবে, একটা কোম্পানির মুখরোচক একটা অ্যাড দিয়ে। কিন্তু স্যার এই ব্যাপারটা কি হয়, ধরেন কথার কথা যে ধরেন আমাদের চ্যানেলে বা যে কোনো চ্যানেলে কোনো একটা কোম্পানির বিজ্ঞাপন আছে, কিন্তু ওই কোম্পানির বিরুদ্ধে একটা বড় রকমের অনিয়ম, দুর্নীতি বা ট্যাক্স ফাঁকি, ভ্যাট ফাঁকি এরকম আসলো, তখন কি আমাদের একটু এই জায়গাতে আটকে যেতে হয় কিনা? মানে আমাদের সরকারের বাইরেও আরও অনেকে নিয়ন্ত্রণ করতে চায় কিনা? আমরা হচ্ছে মানে এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, তো শেষ পর্যন্ত ব্যবসা,
তা আমরা সেখানে কনসিডার একটা জিনিসই করি যে আমরা দেখি যে কোন কোম্পানিটা আমাদের কত অ্যাড দিচ্ছে। তো একটা সামান্য তাদের বিরুদ্ধে একটা নিউজ করতে যেয়ে দেখা যাবে যে আমাদের একটা বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা মানে অনেক সময় আমরা নিজেরাই এটাকে কন্ট্রোল করি, আমরা দেই না। কারণ একটা জিনিস আছে কি জানেন, যে কিন্তু স্যার নিউজ যদি সত্যি হয় তাহলে তো সেটা কার লাভ কার ক্ষতি হবে সেটা তো আমি বিবেচনা করব না। আমি এখানে একটা প্রশ্ন করি যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমার একটা প্রোডাক্টস আমি দেখাবো অ্যাড, আমার কিছু দুশ্মনও আছে বা আমার প্রতিদ্বন্দ্বী আছে, প্রতিদ্বন্দ্বীরা তখন চাবে যে আমাকে কি করে ডাউন করা যায়, তখন খামাকে একটা অন্য কারো দিয়ে কোনো মিডিয়াকে দিয়ে নিউজ করাই দিল যে এই প্রোডাক্টসের মধ্যে এই জিনিস আছে, এটা খেলে শরীরের এইভাবে লোকে মারা যাবে বা এরকম একটা, লোককে কিন্তু তৎক্ষণিক মনে করবে সত্যি বোধহয়, খাওয়া বন্ধ করে দিবে, কেনা বন্ধ করে দিবে, কিন্তু জিনিসটা তো আদৌ সত্য না। না, কিন্তু আমি বলছি স্যার যদি সত্যি হয় তাহলে তো আমরা মানে অনেক সময় বিজ্ঞাপনের এই স্বার্থ ছাড়াও আমাদের নিউজের মানে বস্তুনিষ্ঠতাতে এখানেও আবার আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো যে একটা লোক, আমার একটা বড় কোম্পানি, আমি একটা জিনিস প্রডিউস করতেছি, আমার মার্কেটে পপুলারিটি আছে, আমি কি কোনোদিন চাবো যে আমার এই প্রোডাক্টসের কিছু একটা দোষ হওয়ার পরে এটা হতে পারে কোনো সময় যে কেমিক্যাল মিক্সিংয়ের সময় বা কোনো জিনিস একটু হতে পারে, তার মানে এই না যে এটা স্বেচ্ছাকৃতভাবে করা। কিন্তু দেখা যায় যেটা আমাদের মার্কেটের সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে, যেটা আমাদের কোনো একটা প্রোডাক্ট যখন এই পপুলার হয়ে যায় তখন এটা নকল বাইরে শুরু করে। হ্যাঁ, তখন সেটা তো আমরা তাদের নকলগুলি এমন মানে সিমিলার প্যাকিং বলেন, সব কিছু বলেন, আলাদা করা মুশকিল হয়। আলাদা এটার যাচাই কখন করতে পারবো? যখন দেখবো এটাকে টেস্ট করানো হবে বা এটা মার্কেটের খোঁজ নেওয়া হবে, কিন্তু এর মধ্যে তো সেই প্রোডাক্টসের 12টা বেজে গেল। হ্যাঁ, সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা সত্যের পক্ষেই থাকবো, যেটা বস্তুনিষ্ঠ, যেটা সত্য সেটার পক্ষেই থাকবো। স্যার, আমরা আরেকটা অনুষ্ঠান শেষ বিরতি নিতে হবে, ছোট্ট একটা বিরতি নিচ্ছে, অনুষ্ঠানের শেষ বিরতি, ফিরে এসে আশা করি আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম মিডিয়ার নানা দিক নিয়ে, সাথে আছেন স্যাটেলাইট টেলিভিশনের অভিভাবক ডক্টর মাহফুজুর রহমান। যারা মাহফুজুর রহমান অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছে, এবার একটু ব্যক্তি মাহফুজুর রহমানের কথা বলি। আপনি গার্মেন্ট ব্যবসা ছেড়ে মিডিয়াতে আসলেন, মিডিয়াতে আসার অনেক দিন পরে আপনি নিজে মিডিয়াতে সামনে আসলেন গান গেয়ে, এবং গান গেয়ে আপনি আলোচিত যেমন হয়েছেন, সমালোচিত হয়েছেন। আমরা দেখছি যে এটিএন বাংলা এবং এটিএন নিউজে যখন ঈদে আপনার গানের অনুষ্ঠান হয়, আমাদের টিআরপিতে সবার উপরে থাকে। আবার সোশ্যাল মিডিয়াতে দেখি আপনার এই গান নিয়ে ব্যাপক ট্রল হয়, অনেকেই আপনার কেন গান গাইতে, এগুলো নানা রকমের আলোচনা, নানা রকমের ট্রল ইত্যাদি হয়। এই পুরো জিনিসটা আপনি কিভাবে এনজয় করেন, কিভাবে ফেস করেন? আমি যারা ট্রল করে ফেসবুকে, আমি কিন্তু এগুলো ম্যাক্সিমাম পড়ি এবং আমার সবচেয়ে লাগে যে, স্যার আমাদেরও অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়, যে আমার খারাপ লাগে এটা যে যারা এইগুলি বলে বা সমালোচনা করে, এরা না বুঝেই করে। এরা যদি গান বুঝতো, গানের রেয়াজ যদি তারা বুঝতো, তারা কোনো দিনই সমালোচনা করতো না। এবং তারা যদি গান পারতো, যারা গান পারে শিল্পীরা তো আমরা তেমন সমালোচনা করে না, বা কোনো মিউজিক ডাইরেক্টর সমালোচনা করে না, বা যারা গান বুঝে তারা তো করে না। করে কারা? এই মূর্খের দল, যারা জিনিসটা বুঝে না এবং বোঝার চেষ্টা করে। এটা করতে হবে, মানে একটা কিছু বলতে হবে, যেরকম বলে দিল। কিন্তু আমার কথা হলো, ভাই আর কিছু আছে, হিংসা। হ্যাঁ, আমার যে সবাই যে বন্ধু তা না, আমার দুশ্মনও আছে এবং হিংসা। হ্যাঁ, অনেকে আছে যে আমার পর্যন্ত পোষাইতে পারে না, যে পোষাইতে কী হবে, দুটা গাল দিয়ে হয়তো তখন আমাকে ডাকবে এরকম তারা মনে করে। হ্যাঁ, কিন্তু আমার কথা হলো যে আমি চাই যে হ্যাঁ, আমার যে গানের সমালোচনা তারা করুক, আমার ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে করুক, করার পর আমি সেই সমালোচনা মেনে নিতে রাজি আছি। কিন্তু না বুঝে তারা যে সমালোচনাটা করে, এটা আমি মানতে রাজি না। সুতরাং আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা গান শিখেন, গান বুঝেন, আর না বুঝলে আমার কাছে আসেন, আমি বুঝাই দেবো। কিন্তু তাই বলে আপনারা এরকম বাজে মন্তব্য করবেন না, যা তা নিয়ে কথা বলবেন না। পারলে আপনারা আসেন, আমি চ্যানেলে আপনাদের চান্স দেবো, আসেন দেখি। স্যার, অনুষ্ঠানে আমরা একদম শেষ দিকে, যে জিনিসটা আপনার কাছে জানতে চাওয়া, সেগুলো যে মানে এই যে এটিএন বাংলা বলেন বা এটিএন নিউজ বলেন বা অন্য যারা এই 24 আওয়ার্স নিউজ চ্যানেল, এই যে নিউজের কথা আপনি বলেছিলেন যে
নিউজে এক ধরনের মানে একদম যাচাই বাছাই করে সেটা টেলিভিশনে অন এয়ার হয়, যাচাই বাছাই ছাড়া, বক্তব্য ছাড়া অন এয়ার হয় না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যা ইচ্ছা তাই করা হয়। এই যে একটা পার্থক্য, এবং এই পার্থক্যটা কিন্তু দ্রুত ঘুচে যাচ্ছে, মানুষ কিন্তু দ্রুত সোশ্যাল মিডিয়ার দিকে চলে যাচ্ছে। এই জায়গা থেকে মূলধারা টেলিভিশনকে একটা হলো বাণিজ্যিকভাবে রক্ষা করতে হবে, বেতন করি বোনাস সব দিতে হবে, আবার এটার মানটাও ঠিক রাখতে হবে। সেই জায়গাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। ফলে আপনি একজন অভিভাবক হিসাবে যেমন যেই স্বপ্ন দেখে শুরু করেছিলেন, আজকে যেখানে দাঁড়িয়ে আছেন, এই সংকটটা আমরা এই সাংবাদিকতা এবং অসাংবাদিকতা এই দুইটার মাঝখানে আমরা কিভাবে টিকে থাকবো? আপনার এখন যেভাবে সোশ্যাল মিডিয়া যেসব মানে হেডিং দিয়ে তারা পপুলার হওয়ার চেষ্টা করতেছে, এটা কিন্তু বেশি দিন টিকবে না। এটা লোকে কিন্তু বোঝা শুরু করছে যে হেডিং একরকম, জিনিস একরকম। এতে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু এই জিনিসটা কমে যাবে। আর সবচেয়ে বেশি যেটা আমি বলবো যে এই সোশ্যাল মিডিয়ার যারা চালায়, ফেসবুক, ইউটিউব আলাদা, এরা এই যে কোনো একজন লোক একটা ছোটো একটা টিভি চ্যানেল বানায় দিয়ে যে প্রোগ্রামগুলি করতেছে, এটা যদি তারা কন্ট্রোল না করে তাহলে আমাদের অবস্থা আরও বেশি খারাপ হবে। কারণ এটা তাদের কন্ট্রোল করা উচিত, যে অশ্লীল জিনিসগুলি তারা দেখাচ্ছে, যেটা সমাজের জন্য সরকারেরও উচিত এদিকে নজর দেওয়া। সরকারের তো উচিত, কিন্তু এটা সোশ্যাল মিডিয়ার যারা এই কর্ণধার যারা আছে, যে ইউটিউবার, এদের কিন্তু এই জিনিসটা বোঝা উচিত যে তোমরা কিন্তু শেষ পর্যন্ত স্যার মূলধারার গণমাধ্যমের যে সঠিক সাংবাদিকতা, সত্য সাংবাদিকতা, সেটাই তো আমরা কিন্তু দেখবেন যে আমরা কিন্তু আস্তে আস্তে আবার পপুলার হবো, আবার টিকে থাকবো। আমরা কিন্তু কোনোদিন বিলীন হব না, কারণ আমরা সত্য জিনিস দেখাই এবং সত্যকার খবর বা সত্য প্রোগ্রাম এগুলি আমরা দেখাবার চেষ্টা করি। আমরা অশ্লীল কোনো জিনিস আমরা আমাদের টেলিভিশনে আমরা দেখাই না। তো সুতরাং এটাকে আমাদের যেটা আমি যেটা মনে করি যে আমাদের সব কিছুর থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় আমাদের পে চ্যানেল করতে হবে। পে চ্যানেল করলে তখন আমার বিজ্ঞাপনদাতার উপরে নির্ভর করতে হবে না। আমরা তখন ওই 2 নম্বর চিন্তা ভাবনা করব না, তখন সঠিক সাংবাদিকতা করারই চেষ্টা করব। কারণ ওই যে বলে না যে পেটে খাবার না থাকলে একদম দেওয়ালে পিঠ থেকে যায়, এরকম সত্যি এই কথাটা তো কিন্তু একদম চরম সত্যি। যখন মানুষের পেটে যখন ক্ষুধা লাগে, যখন তাদের অল্টারনেটিভ যখন কিছু থাকে না, তখন কিন্তু তারা নানা রকম জিনিস দিয়ে তারা জিনিসও খায়, এবং ঘাস খাওয়া পর্যন্ত খাইতে চায়। এরকম অবস্থা যখন দাঁড়ায় যায়, তখন এতে পরিত্রাণ আমাদের পেতে হবে। এবং আমি সরকারকে বলবো, নতুন আমাদের তথ্যমন্ত্রী এখন আসছেন, ওনার সঙ্গে আমি একদিন কথা বলছিলাম, উনি কিন্তু জিনিসটা বুঝতে পারছে, তো উনিও এটা নিয়ে কাজ করে যাচ্ছে। তো আমি যে জিনিসটা পুরো প্ল্যান করছিলাম যে আমাদের যে এই পে চ্যানেল করতে গেলে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা লাগবে, আমাদের 5 কোটি বক্স লাগবে, ডিজিটাল বক্স। এই 5 কোটি বক্স অ্যাট এ টাইম পাওয়াও মুশকিল, খুব দুষ্কর। কারণ 5 কোটি বক্স তৈরি করতে হয়তো দেখা যাবে যে কোনো একটা কোম্পানি হয়তো বেশ অনেক দিন সময় লাগবে। তো আমি এই ব্যাপার নিয়ে বাংলাদেশ মেশিন টুলসের এমডি ছিলেন, তার সঙ্গে আমি একবার কথা বলছিলাম। উনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে আপনাদেরকে আমরা 1 বছরের মধ্যে 5 কোটি করে দিব। কারণ ওনারা ওই যে ভোটার মেশিন তো ওনারা তৈরি করছিলেন, ওই হিসাবে ইভিএম মেশিনের তুলনায় এটা অনেক সহজ, তো ওরা করে দিতে চাইছিলেন এবং বলছিলেন খুব সস্তায় করে দিবেন। তাতে যেটা হতো যে আমার এই 5 কোটি বক্স ইম্পোর্ট করতে 4-5 হাজার কোটি টাকা আপনার বিদেশে চলে যেত এই বক্সগুলি কিনতে। শুধু আমরা যদি দেশে যদি এই বক্সগুলি তৈরি করতে পারি, তাহলে আমার ফরেন কারেন্সি বেঁচে গেল এবং আর টেলিভিশন ইন্ডাস্ট্রিটাও বেঁচে যাবে, টেলিভিশন ইন্ডাস্ট্রি বাঁচবে। এবং এই 5 কোটি বক্স যখন হবে, এটা যদি কোনো একটা সংস্থা অর্গানাইজেশনের কন্ট্রোলে থাকে, সেজন্য আমি মন্ত্রী মহোদয়কে প্রস্তাব দিচ্ছিলাম আগের, আমার মনে হয় যে আপনারা মানে মালিকরা মিলে ওনার সাথে বসে হাসান মোহাম্মদ সাহেবকে আমি প্রপোজাল দিয়েছিলাম যে এটা বঙ্গবন্ধু স্যাটেলাইট আলাদাকে দেওয়া হোক, তারাই কিন্তু একমাত্র ক্যাপেবল। এই কারণে তারা এই স্যাটেলাইটের যেভাবে আমাদেরকে কন্ট্রোল করে ফেলছে টিভি চ্যানেল আলাদাকে, তো সেরকম তারা যদি এটা উদ্যোগ নেয়, তাদের ইনভেস্ট করারও আছে, সামর্থ্য আছে, কারণ সরকার তাদেরকে ফাইন্যান্স করবে। হলে আমি বলবো এই স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট অথরিটি কর্পোরেশন যেটা এখন যে আর্ন করতেছে মাসে, তার 10 গুণ বেশি আর্ন করা সম্ভব পে চ্যানেল হলে। সুতরাং আমি তাদেরকে বলবো তারাও এই উদ্যোগটা নিতে পারে। এবং আমি মিনিস্টার সাহেবকে বলবো যে উনি যদি এটাকে উদ্যোগ নেন, তাহলে আমরা বাঁচবো,
আমরা এই এতগুলি চ্যানেল, টেলিভিশন চ্যানেল বাঁচবো। তাছাড়া সরকার এর থেকে প্রচুর রেভিনিউ পাবে, আমাদের কেবল অপারেটররাও ঠিক মতো পয়সা পাবে, কারণ পয়সার কন্ট্রোলটা থাকতে হবে এক জায়গায়, তাহলে পুরো সবাই ভাগটা পাবে। সবাই ভাগ পাবে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ডক্টর মাহফুজুর রহমান অনেক সংকটের কথা হলো, সংকট থেকে সম্ভাবনার কথা হলো, এবং যেটা বললেন যে উনি আশা করেন এবং আমরাও জানি, নিশ্চিতভাবেই জানি যে সোশ্যাল মিডিয়ার যে অসাংবাদিকতা হচ্ছে তার বাইরে মূলধারার গণমাধ্যমের যে মূলধারার যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সেটাই শেষ পর্যন্ত টিকে থাকবে। তবে বাণিজ্যিক সফলতার জন্য পে চ্যানেল করার যে প্রস্তাবটি অনেক দিন ধরে ডক্টর মাহফুজুর রহমান বলছেন, সেটি নিয়ে নিশ্চয়ই সংশ্লিষ্টরা ভাববেন, উদ্যোগ নেবেন, তাতে সবারই লাভ। ভালো থাকবেন সবাই।